This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. লাল কমলের আগে নীলকমল জাগে। লাল কমল নীলকমলের গল্প মনে আছে? এক রাজার দুই রানী, এক রানী মানুষ আর এক রানী রাক্ষসী। মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানী তার ছেলে অজিত। কুসুম অজিত দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর ইচ্ছে ছিল সতীন পুত্র কুসুমের রক্ত খাবে। তারপর কিভাবে রাক্ষস বংশ ধ্বংস করেছিল কুসুম আর অজিত, মানে লাল কমল আর নীলকমল, সে গল্প আছে ঠাকুরমার ঝুলিতে। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. বাংলার রাজনীতিতে কি লাল কমল আর নীলকমল ফিরে এসেছে? এখন যেমন বিজেপি আর সিপিএম বামরাম হয়ে গেছে, সেই রকম কংগ্রেস আর সিপিএম আমরা বলতাম তরমুজ। ইনসাইড ইজ রেড কালার অ্যান্ড আউটসাইড ইজ গ্রিন কালার। এই বলে আমরা কংগ্রেস হচ্ছে সিপিএমের বি টিম এই কথা বলতাম। এখন যেমন বিজেপি হয়ে গেছে, এখানেও কংগ্রেসের বি টিম এবং সিপিএমেরও সি টিম, সুতরাং এটা আছেই। মুর্শিদাবাদ আসনে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মনোনয়নের সময় গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় জড়িয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী কম নাকি বেশি রেট তা নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছে না তৃণমূল। তৃণমূলের চিন্তা, কমরেডদের সঙ্গে কংগ্রেস মিলেমিশে কি তাদের ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে? সিপিআইএম লাল, কংগ্রেস নীল, বঙ্গ রাজনীতির লাল কমল আর নীলকমল সত্যিই কি কমল মানে পদ্ম ফোটাচ্ছে? তৃণমূলের সংখ্যালঘু ভোট ভেঙে বাংলায় কি পদ্ম চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে লাল কমল নীলকমল, মানে সিপিআইএম আর কংগ্রেস? রাজনীতি তো প্রায় রূপকথার মতোই হয়ে গেছে, আর সেই জন্যই দেখুন না, ভোট এলেই দেখেছি এই ঠাকুমার ঝুলি থেকে বিড়াল বের হয়। এই যে লাল কমল আর নীলকমল, এদের গল্প শুনি, ভাবতেই পারেন যে ব্যাপারটা হচ্ছে কি, মানে কোত্থেকে লাল কমল এলো আর কোত্থেকে নীলকমল এলো এই রাজনীতির ময়দানে। একটু বুঝিয়ে বলি, কমল মানে কি? মানে পদ্ম। পদ্ম মানে সেটা আর ভারতের জাতীয় ফুল নয়, ওই শাসকের প্রচার আর বিরোধীদের নিন্দে ডবল ইঞ্জিন আর কি। এই ডবল ইঞ্জিনের ওপর ভর করে পদ্ম এখন শুধুই বিজেপি। আর লাল কমল মানে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বামেরা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন, অতএব ওরা লাল কমল। আর বাংলার কংগ্রেসও নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, অতএব ওরা নীলকমল। মমতা বন্দ্যোপাধ্যায় লাল কমল আর নীলকমল এই দুটো নাম কিন্তু নেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন। আবার অধীর চৌধুরী তিনি ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির দিকে হাঁটতে পারেন, অর্থাৎ তার কাছে উনি হচ্ছেন নীলকমল। দেখুন, নেতারা যে যা বলছেন এসব শোনার পর ঠাকুমার ঝুলি না খুলে থাকা যায় বলুন তো? বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরাই এগিয়ে দিয়ে করব। দেখুন, ছোটোবেলায় না টুকটাক মিথ্যে কথা বললেই দেখতাম একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হচ্ছে। একইভাবে একবার মুখ ফসকে কিছু বেরিয়ে গেলে সেটা ম্যানেজ করতে যে বারবার সাফাই দিতে হয়, সেটাও এখন এই বড় বয়সে প্রতি পদে টের পাচ্ছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কি টের পাচ্ছেন না? একবার মুখ ফসকেই আর কি, ওই দুদিন আগে ইন্ডিয়া ঐক্যকে বাইরের থেকে সমর্থনের কথা বলেছিলেন।
তারপর থেকে এখন রোজ বলতে হচ্ছে তিনি জাতীয় স্তরে ইন্ডিয়া ঐক্যেরই অংশ, নামটাও নাকি তারই দেওয়া। তারপর হয়তো তার মনে হচ্ছে যে গোটা ব্যাপারটা বোধহয় পুরোটা পরিষ্কার করা গেল না, তাই আরও পরিষ্কার করার জন্য কি বলছেন জানেন, দিল্লির কংগ্রেস আর সিপিএমের সঙ্গে তিনি রয়েছেন, কিন্তু বাংলার কংগ্রেস আর সিপিএমের সঙ্গে তার কোনো সমঝোতা নেই, কারণ তারা বিজেপির হাতে মোয়া খাচ্ছে। তার মানে তিনি দিল্লি আর বাংলার সিপিআইএম আর কংগ্রেসের মধ্যে দুটোরই, বাংলা কংগ্রেস দিল্লি কংগ্রেস, বাংলা সিপিআইএম দিল্লি সিপিআইএম, এর মধ্যে একটা সুকৌশলে বিভাজন তৈরি করে দিলেন। দেখুন, এটা বাস্তব ক্ষেত্রে যদি তাকান, সিপিআইএমের ওই গোপালন ভবন দিল্লির আর এখানে আলিমুদ্দিন স্ট্রিট, এর মধ্যে কিন্তু কোনো বিভাজন এখনও ঘটাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখুন, সীতারাম ইয়েচুরির থেকে মোহাম্মদ সেলিম, এ দুজনেরই যখনই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা কোনো মতামত দেন, মোটামুটি একই লাইনে, একই রকম তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা বা শব্দচয়ন। কিন্তু প্রাক্তন কংগ্রেসী তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কংগ্রেসের মধ্যে ফের একবার তিনি কিন্তু ফাটল ধরিয়ে দিতে পেরেছেন। এটা পরিষ্কার বুঝতে পারলাম পুরনো কংগ্রেসী হওয়ার কতটা সুবিধে আছে, জানা থাকে আর কি কীভাবে কী করতে হবে। একবার ভেঙেছিলেন, এবার ফাটল ধরিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান কংগ্রেস বা তার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলেছেন ঠিক বলেছেন, সেটাই ঠিক। এই সার্টিফিকেট তো খোদ ওই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দিয়ে দিয়েছেন তাকে, তাও কখন, যখন ওই প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে ইন্ডিয়া ঐক্যকে সমর্থনের কথা বলেছিলেন, আর তারপর অধীর চৌধুরী একটু বাঁকা মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো ভরসা নেই। দেখুন, সাম্প্রতিককালে এই জোট বাঁধার নামে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কতবার গাছে তুলে মই কেড়েছেন বলুন তো। মানে সেই রাষ্ট্রপতি নির্বাচন বা উপরাষ্ট্রপতি নির্বাচন, এইগুলো তো পরপর চলছে। এবার তারপরে যদি এরকম হট করে একটা বাইরের থেকে সমর্থনের কথা আসে, তারপরেও অধীর চৌধুরী যদি এই সমস্ত কথা বলেন, তাকে খুব দোষ দেওয়া যায় বলুন তো। কিন্তু কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারপর যে ভাষায় অধীর চৌধুরীকে আক্রমণ করলেন, তাতে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি তার কাছে কে এখন সুয়োরানি আর কে এখন দুয়োরানি। সাফ জানিয়ে দিয়েছেন সেটাই হবে যা হাইকমান্ড করবে, যার পোষাবে না সে বেরিয়ে যাক। মানে প্রায় রাস্তা দেখিয়ে দেওয়ার মতো ব্যাপার আর কি। এতদিন শুনতাম বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা যায়, এর মধ্যে কোনো অন্যায় টন্যায় নেই। খাড়গের কথা শুনলেন, শুনে মনে হচ্ছে মমতার সমর্থন ওই ইন্ডিয়া জোটে জুড়ে রাখতে একটা গোটা রাজ্যের কংগ্রেস ইউনিটকে, মানে প্রদেশ কংগ্রেসকে জলাঞ্জলি দিতেও তার কোনো আপত্তি নেই। প্রাণ যায় পর বচন না যায়, একই রকমভাবে অধীর যায় পর মমতা না যায়। এটাই হচ্ছে এই মুহূর্তের কংগ্রেসের ডিম্যান্ড। ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-गार्ड एयर कूलर्स लॉन्ग लास्टिंग कूलिंग। अंदर बाहर कैसे क्या करेंगे उनकी पता कर लो, उनसे पूछ लो। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो वो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी, सबने देखा है। ममता जी गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। বেশ একটা দম্ভ ব্যাপার আছে মল্লিকার্জুন খাড়গের কথায়, শুনলেন তো? হাইকমান্ড হাম হ্যাঁ, হাইকমান্ড আর হাম, এই দুটো শব্দ শুনে কি মনে হচ্ছিল জানেন? ওই বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানের একটা লাইন মনে পড়ে যাচ্ছিল, একটা মুরগি দুটো ঠ্যাং। দেখুন, হাইকমান্ডের মুরগি হাইকমান্ড যেভাবে খুশি কাটবে, তাতে কার কি বলার আছে। কিন্তু এইভাবে অধীর চৌধুরীকে সোজাসুজি নাম করে প্রায় দরজা দেখিয়ে দেওয়া, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না?
অধীর চৌধুরীও তো ওয়ার্কিং কমিটির সদস্য, প্রদেশ কংগ্রেস সভাপতি, এই বাংলার ছেলে, লোকসভায় কংগ্রেসের দল নেতা। এবং খেয়াল করে দেখুন 2019-এ ওই খাড়গে হেরেছেন, অধীর চৌধুরী কিন্তু একা লড়ে জিতেছিলেন। হাইকমান্ডের পিলার হয়েও কিন্তু তাকে এইভাবে কথা শুনতে হচ্ছে। অথচ পিলার যদি বলতে হয় তাহলে তো অধীর চৌধুরীদের বলতে হয়, এইরকম লোকেরাই তো সব দাঁড়িয়ে আছেন। খেয়াল করে দেখুন চারপাশে, কেরালায় কেসি বেণুগোপাল, কর্ণাটকে ডিকে শিবকুমার, তেলেঙ্গানায় রেভান্ত রেড্ডি, রাজস্থানে সচিন পাইলট, বিভিন্ন জায়গায় এক একজন পিলার হয়ে কংগ্রেসটাকে দাঁড় করিয়ে রেখেছেন। এরা কেউই কিন্তু ওই খার্গের হাইকমান্ড নন, কিন্তু কংগ্রেসটাকে টানছেন এরাই। অধীর চৌধুরী যদি খার্গের কথা মতো সত্যি দরজাটা একবার দেখে ফেলেন, কে হবে বলুন তো? আরেকটা হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তখন খার্গের খরচে পোষাবে? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। 9-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো কেউ হাইকমান্ড দেখিয়ে দিয়েছিলেন, আর তার ফল হচ্ছে দলের এক স্তম্ভকে দূরে ঠেলে তার পেছনে আর ছুটতে হচ্ছে হাইকমান্ডকে। আর বাংলার ক্ষেত্রে এই ভুলটা হচ্ছে একবার না, জানেন তো, বারবার ঘটছে। বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতোই বারবার প্রদেশ কংগ্রেসকে ওই দিল্লি হাইকমান্ড দেখিয়েছে। আজ থেকে না, একদম শুরুর থেকে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে হাইকমান্ড দেখিয়েছেন। আর ত্রিপুরী কংগ্রেসে সুভাষের বিরুদ্ধে পট্টভি সীতারামাইয়াকে প্রার্থী করেছিলেন। গান্ধীর অসহযোগিতা, তার ফল কী হয়েছিল? সুভাষকে সভাপতিত্ব শুধু নয়, কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছিলেন। জওহরলাল নেহরু, বিধানচন্দ্র রায়ের মধ্যে তো বারবার এই নিয়ে লেগেছে। রাজ্যের দাবি দাওয়া নিয়ে রীতিমতো পত্রযুদ্ধ হতো দুজনের মধ্যে। সঞ্জয় গান্ধী পরবর্তী ক্ষেত্রে তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সিকে হাইকমান্ড দেখিয়েছিলেন। 1975-এ ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি পদে তখন প্রিয়রঞ্জন দাসমুন্সি উদীয়মান নেতা, প্রচণ্ড তার দাপট, জনপ্রিয়তা সব একদম নজরআন্দাজ করে, হিন্দিতে এই কথাটা বলে আর কি, খুব বেশি উপেক্ষা করে আর কি, অম্বিকা সোনিকে বসিয়ে দিয়েছিলেন। অনেক বেশি যোগ্য, জনপ্রিয় প্রিয়রঞ্জন সোজা কথায় বঞ্চিত হয়েছিলেন। এমনকি তারপরেও রাজীব গান্ধী পর্যন্ত প্রণব মুখোপাধ্যায়কে হাইকমান্ড দেখিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীবের সংসারে প্রণব কিন্তু টিকতে পারেননি, কংগ্রেস ছাড়তে হয়েছিল। পরে অবশ্য আবার ফিরে এসেছিলেন। এমনকি সোনিয়া গান্ধীও প্রদেশ কংগ্রেসকে এই সাম্প্রতিককালে একবার হাইকমান্ড দেখিয়েছিলেন 2011-এর ওই নির্বাচনের আগে। প্রদেশ কংগ্রেসের আপত্তি অগ্রাহ্য করে অনেকটা অসম্মানজনক শর্তে বাংলায় কিন্তু কংগ্রেস তৃণমূল জোটটা হয়েছিল। 95টা আসন চেয়েছিলেন তারা, পেয়েছিলেন কত জানেন? মাত্র 65টি আসন। এটাই কংগ্রেস পেয়েছিল। খেয়াল করে দেখুন, এইবারও প্রায় সেরকম স্থিতি ছিল, কিন্তু কংগ্রেস যা চেয়েছিল পায়নি। তা সত্ত্বেও তারা কিন্তু মাথা নিচু করে জোটে যায়নি। সেটার পেছনে অবশ্য অধীর চৌধুরীর ভূমিকাটাই বোধহয় সব থেকে বড় ছিল। তবে সেইবার প্রকাশ কারাটকে শিক্ষা দিতে দৃঢ়প্রতিজ্ঞ সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব শর্ত মেনে নিয়েছিলেন। আজ খার্গের আচরণ, সেটাও তো একটা 13 বছর আগের মতোই লাগলো, তাই না? তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতিকে সোনিয়া দরজা দেখাননি, কিন্তু আজ খার্গে অধীর চৌধুরীকে সেই দরজাটাও দেখিয়ে দিলেন। ফলে বোঝা যাচ্ছে এবার তাগিদটা সেবারের থেকে অনেক বেশি। ঠিকই আছে, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাই কি বিশ্বকবি লিখেছিলেন হেমোর দুর্ভাগা দেশ? আচ্ছা, এরকম পরিস্থিতিতে অধীর চৌধুরী কি লিখতে পারেন? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। হেমোর দুর্ভাগা কংগ্রেস। দেখুন, বহরমপুরের রবিনহুডকে এখনই ওইভাবে ট্র্যাজিক হিরো ভেবে নেওয়ার কিছু নেই, কিন্তু
কোথাও কোথাও একটা খটকাও লাগছে জানেন তো। খেয়াল করে দেখুন, মুম্বাইয়ে ইন্ডিয়া ঐক্যের বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন, কাক ভরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং কানাঘুষো যা শুনেছি ওই বললাম যে অভিষেক নাকি গোটা 3 আসন কংগ্রেসকে ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। এবার কংগ্রেসের একটু বেশি দাবি ছিল, তার ফলে এইরকম যখন প্রস্তাব পান রাহুলের নাকি জবাব ছিল অধীরকে জিজ্ঞাসা করে জানাবেন। যে অধীরকে রাহুল জিজ্ঞাসা করার কথা বলেছিলেন, সেই অধীর এখন মনের কথা বললেই দোষ। মল্লিকার্জুন খার্গে তাকে দরজা দেখিয়ে দিচ্ছেন। সংসদের নতুন ভবন উদ্বোধনেও তো সংবিধান হাতে কংগ্রেস সাংসদদের যাত্রায় অধীর আর রাহুল পাশাপাশি ছিলেন। ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়ার দুপাশে বসে থাকেন অধীর আর মল্লিকার্জুন। রেশারেশি কি সেখান থেকে শুরু। দেখুন, সংসদের ফটো সেশনে অধীরকে ধরে দাঁড়িয়ে থাকেন সোনিয়া, মানে তাকে স্নেহ করেন। সোনিয়া যাকে স্নেহ করেন, মল্লিকার্জুন তাকে রাস্তা দেখিয়ে দেবেন। এত বড় হাইকমান্ড হয়ে গেছেন তিনি। বলা যায় না, কংগ্রেসের সময় বদলাচ্ছে তো কংগ্রেসেও হয়তো বদল হচ্ছে আর কি। এবার এটা বদলা না বদল সেটা বলতে পারবো না। আর একটা জিনিস অবশ্য মনে হচ্ছে, বিষয়টা রাজনীতি তো, ফলে ঝগড়াটা সাজানোও হতে পারে, উড়িয়ে দেওয়া যায় না কিছুই। আর এই মুহূর্তে যদি তাকান দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো শব্দটা খুব ভালোবাসেন। কংগ্রেস হয়তো তাকে একটা সাজানো ইস্যু উপহার দিচ্ছে, বলা তো যায় না, কারণ মালদা মুর্শিদাবাদ দুটো জায়গাতেই ভোট হয়ে গেছে, কিন্তু কংগ্রেসের আর কোথাও বিশেষ কিছু পাওয়ার নেই, অন্তত এখন অবধি কোনো প্রেডিকশানই নেই যেখানে বিরাট করে তারা লড়াইয়ে থাকতে পারে। এবার দক্ষিণবঙ্গের আসনগুলোতে যা কিছু ভোট টোট রয়েছে কংগ্রেসের, সেগুলো এখন তাই যদি তৃণমূলে শিফট হয় তাহলে তো আশঙ্কার কিছু নেই। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। রাহুল গান্ধী তিনিও তো এই খেলাটা খেলেছে। রাহুল গান্ধীকেও তো দেখা গেল যে ওয়েনারের ভোটটা হয়ে যাওয়ার পর তারপর হঠাৎ গিয়ে রায়বেরেলিতে ভোটে দাঁড়িয়ে গেলেন। আগে যতক্ষণ না ভোট হচ্ছিল ততক্ষণ কিন্তু দাঁড়াননি। আগে ভাগে যদি রায়বেরেলির প্রার্থী হয়ে যেতেন হয়তো ওয়েনারের মানুষ তাকে ভোট নাও দিতে পারতেন, সেই চান্সটা নেননি। আসলে রাজনীতিতে না কনস্ট্যান্ট বলে কিছু নেই, যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে। হাইকমান্ড হয়তো অধীর চৌধুরীকে বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আমাদের যা পাওয়ার, যদি কিছু পাওয়ার থেকে থাকে হয়ে গেছে, ওখানে সব ভোট ফোট শেষ। বাকি যে জায়গাগুলোতে আছে সেই সব জায়গার ভোটটা যদি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের মধ্যে ঢেলে দেওয়া যায় তাহলে বিজেপিকে হারানোর সম্ভাবনা আরেকটু জোরালো হতে পারে। মানে আমরা দেখছিলাম যে সব কিছু অঙ্ক টঙ্ক করে হিসেবটা যদি এরকম হয় তাহলেও কিন্তু অবাক হওয়ার বিশেষ কিছু থাকবে না। কংগ্রেসের যা অবস্থা তাতে হতেই পারে, এটা কমপ্লিটলি কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খাড়গে করছে। এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট, যাকে বলে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণ, অন্য কিছু নয়। কিন্তু কংগ্রেস এবারে 20টার বেশি আসন পাবে না লোকসভাতে, আর মমতা ব্যানার্জি 5টার বেশি আসন পাবে। মানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা অন্য অঙ্ক আবার দেখে ফেলেছেন, জানেন তো, যে কোথাও গিয়ে কংগ্রেসের নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি হচ্ছে দেখলে যারা কংগ্রেস কর্মী সমর্থক তারা নিজের দলকে ভোট দেওয়ার এমনিই বিশেষ কোনো উৎসাহ পাবেন না। এবং যদি কংগ্রেসের একটা ভোটের অনেক দিন আগের থেকেই আর কি তাদের ভোট ব্যাংকের মধ্যে একটা পার্ট ছোট হলেও এখন সেটা কিন্তু ওই সংখ্যালঘু ভোট, তারা যদি কোনোভাবে যখন দেখেন যে এরা নিজেদের মধ্যেই ঝগড়া করে মরছে, এদের ভোট দিয়ে কী হবে, তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে আমাদের সুবিধে হতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক আছে সেটা আরেকটু শক্তিশালী হতে পারে। বা উল্টো দিক থেকে দেখলে সেটাতে যদি কিছু ফাটল ধরার সম্ভাবনা থেকেও থাকে সেই ফাটলটা সামলে নেওয়া যেতে পারে। কিন্তু মুশকিল কী জানেন, এই ধরনের ঝগড়া পোষ এগুলো কিন্তু বিরোধী জোটে আগেও হয়েছে। 2004-এ কংগ্রেসকে কেরালায় বিধ্বস্ত করে দিয়েছিল বাম জোট, কিন্তু ভোটের পর দিল্লিতে কংগ্রেসের ইউপিএ জোট সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা। সমঝোতাকে বাস্তবায়িত করেছিলেন জ্যোতি বসু এবং হরকিষেণ সিং সুরজিৎ। কিন্তু জোটের প্রশ্ন
সেটা তো তখন আসবে যখন বিজেপি হারবে। বিজেপি হারছেই, এই নিয়ে ইন্ডিয়া উইককে সবাই নিশ্চিত তো। হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল তিনি যা বলে বেড়াচ্ছেন সেটা শুনলে কিন্তু আপনার সেরকম মনে হবে না। তিনি বলছেন 2025-এ মোদি 75 বছরের হয়ে যাবেন, তিনি তখন প্রধানমন্ত্রী ছাড়বেন আর অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন। অমিত শাহ বলে দিয়েছেন অবশ্য যে মোদি পূর্ণ মেয়াদি থাকবেন, কিন্তু সেটা অন্য কথা। মোদি যদি 25-এ সরে দাঁড়ান, মানে যেটা কেজরিওয়াল বলছেন, ধরে নিলাম তর্কের খাতিরে 25-এই সরে দাঁড়াবেন নরেন্দ্র মোদি, কিন্তু তার অর্থ তো 2024-এ নরেন্দ্র মোদি জিতছেন, সেটাই কেজরিওয়াল বলছেন। একবার জিতলে তবেই না সরার প্রশ্ন, না জিতলে তো এমনিই সরে যাচ্ছেন। তার মানে বিরোধীরাও কি ধরেই নিয়েছেন যে মোদি জিতে ফিরবেন? বলার আগে একটু ভেবে বললেন না কেন কেজরিওয়াল? সমস্যা হচ্ছে ওই মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে তারপর ম্যানেজ করতে বারবার অনেক কিছু বলতে হয়, কিন্তু কাজটা কঠিন হয়ে যায়। আর শুধু যে কেজরিওয়ালের মুখই ফসকাচ্ছে এরকম তো না, এই বাংলাতেই তৃণমূল নেত্রীর মুখ দিয়েও তো অনেক কথা বেরিয়ে যাচ্ছে। তাতে ভোট ফসকে যাচ্ছে কিনা সেটা তো সময় বলবে। তবে আরও কিছু ফসকে যাওয়ার আগে আমরা বরঞ্চ কয়েকটা জিনিস ধরে নিই, কয়েকটা কথা বলে নিই, যে কথাগুলো আজ না বললেই নয়। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই মুখ ফসকে যাওয়ার কথাই যখন বলছি, একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, মুখ ফসকে একবার যদি একটা কথা বেরোয় তারপর কি পরপর বেরিয়েই যেতে থাকে, মানে ফসকাতেই থাকে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার মুখ ফসকে ওই বাইরে থেকে ইন্ডিজোটকে সমর্থনের কথা বললেন, ধরে নিলাম এটা মুখ ফসকে, কারণ পরের দিন সেটার ব্যাখ্যা দিলেন। সেখান থেকে কিন্তু বিষয়টা শুরু হলো, এসে দাঁড়ালো কোথায়? মল্লিকার্জুন খাড়গে আর অধীর চৌধুরীর রিগল লড়াই। এমনকি অধীর চৌধুরী প্রায় দরজা দেখে ফেললেন আর কি। এবার তার মধ্যেই দেখলাম আরও একটা মুখ ফসকানো চলে এলো। এবার সেটাকে মিসফায়ার না বলে মিসপাসও বলা চলে, কারণ বিরোধীরা না সবসময় ওঁত পেতে থাকে, সবাই অবশ্য থাকে রাজনৈতিক নেতা মাত্রই। কারোর মুখ থেকে একটা কিছু বেরোলো, ব্যাস ছোঁ মেরে সেটাকে তুলে নিয়ে ইস্যু বানিয়ে দেবেন। এবার যদি মিসফায়ার হয় আর কি, ফসকে বেরোয়, তাহলে তো কোনো কথাই নেই। এসব দেখে না ওই মিসপাসের কথা বলতেই মনে পড়ে গেল কলকাতা ময়দানে এরকম সে বিখ্যাত বলুন বা কুখ্যাত যাই বলুন না কেন, এরকম ডেডলি মিসপাস আছে আর কি, তার কথা মনে পড়ে যাচ্ছে। সেটাকে বলতো সেই সময় ডেডলি ব্যাক পাস। 69 সাল মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ, গোলকিপার ভাস্কর গাঙ্গুলিকে ব্যাক পাস করেছিলেন চিন্ময় চ্যাটার্জি, ডিফেন্ডার ইস্ট বেঙ্গলের। আর সেই ব্যাক পাস আসলে মিসপাস হয়ে গেছিলো, মাঝখান থেকে সেই বলটা ছোঁ মেরে তুলে নিয়ে গিয়ে গোল করে গেছিলেন মোহনবাগানের মানস ভট্টাচার্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে সভা করতে গিয়ে ওই গোলের বল বাড়িয়েছিলেন, কিন্তু সেই পাসটা মিসপাস হয়ে গেছে মনে হচ্ছে। তৃণমূল নেত্রীর বাড়ানো বল ধরে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই বল ধরে জঙ্গলমহলে তৃণমূলের জালে বল জড়াতে চাইলেও পারবেন কি পারবেন না, গোল হবে কি হবে না সেটা পরের কথা। কিন্তু আগে বলছেন আপনাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাস আর শুভেন্দু অধিকারীর ছোঁ মারাটা একবার দেখায়। শক্তধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে, কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে। আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল। ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। এই যে কথাগুলো বললেন সেগুলো ঝাড়গ্রামের গজাশিমুলে, সেখানে মুখ্যমন্ত্রীর সভা ছিল কাল। আর সেই সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ছত্রধর মাহাতোর হাত ধরেই তিনি জঙ্গলমহলে ঢুকেছিলেন। শুনলেন তো? এবার 2009 থেকে 2014 এই সময় দ্বিতীয় ইউপিএ সরকার ছিল দেশের ক্ষমতায়। মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলেই কিন্তু জ্ঞানেশ্বরী দুর্ঘটনাটা ঘটেছিল, মনে আছে আপনাদের? পশ্চিম মেদিনীপুরের সারডিহার খেমাশুলি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। লাইনচ্যুত বগিতে ধাক্কা মেরে দিয়েছিল উল্টো দিক থেকে আসা মালগাড়ি। 141 জন যাত্রীর মৃত্যু হয়। সেই সময় নাশকতার অভিযোগ উঠেছিল যথারীতি, আর সেক্ষেত্রে অভিযুক্ত ছিল মাওবাদীরা। আর ওই একই সময়ে চলছিল লালগড় আন্দোলন। পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা কে ছিলেন? এই ছত্রধর মাহাতো। সিপিআইএম নেতারা কিন্তু তখন বারবার বলেছেন মাওবাদীদের হয়েই নাকি জনসংযোগের কাজটা করতেন ছত্রধর, এবং এই ছত্রধরের মাধ্যমেই নাকি মাওবাদীদের সাথে যোগাযোগ রাখত তৃণমূল। এটা তাদের একদম কমন এবং একটা ফিক্সড অভিযোগ ছিল। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, এই পুরো আন্দোলনটায় মাওবাদী ইন্ধন ছিল বলে বামেরা অভিযোগ করে এখনও। তারা বলেছে যে রাজনৈতিক জমি তৈরি করতে মাওবাদীদের সাহায্য নিত তৃণমূল। তখনও বলেছে, এখনও বলে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বামেদের সেই চর্চাতেই শিলমোহর দিলেন? এই প্রশ্নটাই তো উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মানে এটা বামেরা বললে একরকম ছিল, কিন্তু সেটা যখন শুভেন্দু অধিকারী বলেন তখন তো সেটা অন্য তাৎপর্য পেয়ে যায়। বিরোধী দল নেতা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের মুখে ছত্রধরের কথা বলছেন তখন তো তাকে স্বীকার করতেই হবে যে মাওবাদী নেতা কিষেনজিও তার লোক ছিলেন। সেই কিষেনজি যাকে পুলিশ ধরেছিল, রাজ্য সরকারের পুলিশ, এবং এনকাউন্টারে মারা গেছিলেন বলে সবাই আমরা দেখেছিলাম, জেনেছিলাম আর কি। দেখুন, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার দায়ও সেই কথা টেনে নিয়ে সেই শুভেন্দু অধিকারী বলেছে যে তার দায়ও কিন্তু তৃণমূল নেত্রীকে নিতে হবে। বাম আমলে জঙ্গলমহল অশান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি জঙ্গলমহলকে হাসতে শিখিয়েছেন। সেই জঙ্গলমহলে এখন আবার নতুন করে কি তবে কোনো একটা মানে প্রাসঙ্গিকও হয়ে উঠছে, আবার কোনো অশান্তির ইঙ্গিতও কি দানা বাঁধছে? তাইলে সেই মানে নাশকতা, সেই মাওবাদী, এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে কেন রাজনীতির মঞ্চে উঠছে? এবং আরও তাৎপর্যপূর্ণ কি জানেন, আজ সেখানে গেছিলেন বিশেষ ভোট পর্যবেক্ষক ওই জঙ্গলমহলে, পুলিশি ভোট পর্যবেক্ষক। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। এবার অনিল শর্মার সফরের দিন এই জঙ্গলমহলের রক্তাক্ত ইতিহাস আর সেখানে মাওবাদী ঘাঁটির কথা মনে করিয়ে কমিশনকেও কি কোনো বার্তা দিলেন শুভেন্দু অধিকারী? আর শুধু কমিশনই বা কেন, জঙ্গলমহলকেও কি তিনি কোনো বার্তা দিলেন না? উনি বলেছেন যে ছত্রধর মাহাতো আমার লোক। আমি বলি, ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেনজিও আপনার লোক। তাই জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। জ্ঞানেশ্বরী ট্রেন বিস্ফোরণ, 300-র বেশি নিরীহ যাত্রীর হত্যা, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। প্রকাশ্যে আজকে বলে গেলাম। শুভেন্দু অধিকারী যে দায়গুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে বলছেন, সেই দায়গুলো যে তার ঘাড়ে এসে পড়তে পারে, এটা কি ছত্রধরের প্রসঙ্গে মুখ খোলার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি? নিশ্চয়ই মনে হয়েছে। ইনফ্যাক্ট আর্কাইভ ঘাটছিলাম, জানেন তো, ঘাটতে ঘাটতে দেখছিলাম মানে অতীতে এই কথা তো তিনি বলেছেন। তিনি বলেছেন যে ছত্রধরের হাত ধরে জঙ্গলমহলের তৃণমূলকে প্রতিষ্ঠার কথা, এবং সেটা এই 2021-এর ভোটের আগেও তিনি বলেছিলেন। 2020 সালের 8ই ডিসেম্বর মেদিনীপুরের সভায় মুখ্যমন্ত্রী এক কথা বলেছিলেন। 21-এর ভোটে এই জঙ্গলমহলের 4 জেলায় কিন্তু 23টা আসন জিতেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে আসলে তার সফল অস্ত্রই আরেকবার প্রয়োগ করলেন, এবং সেটা জেনে বুঝেই করলেন? এরকম উল্টো মানে হতে পারে, উল্টো দিক থেকে তার দিকে আক্রমণ আসতে পারে, এটা কি তিনি বুঝতে পেরেছিলেন? তার কি ধরা হিসেবের মধ্যে ছিল? দেখুন, ছত্রধরের সূত্র ধরে কিষেনজি, মাওবাদী আন্দোলন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এই অস্বস্তিকর প্রসঙ্গগুলো আসতে পারে, এবং তার জন্যে কীভাবে একটা প্রস্তুতি নিতে হবে। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটার জন্যই প্রস্তুত ছিলেন, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি একটা ক্যালকুলেটিভ ঝুঁকি নিলেন, হিসেব কষে ঝুঁকি? কি হিসেব কষেছেন তৃণমূল নেত্রী?
দেখুন, শুভেন্দু অধিকারী বারবার বলেন যে তার হাত ধরেই নাকি জঙ্গলমহলে তৃণমূল ঠাঁই পেয়েছে, পায়ের তলার জমি শক্ত হয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই দাবিকেই একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাইলেন? কারণ ছত্রধর মাহাতোকে স্বীকৃতি দিলে, মানে যে কাজটা তৃণমূল নেত্রী অনেক দিন আগেই করেছিলেন, সেইটার সঙ্গে সঙ্গে এখন নতুন করে যদি তিনি এটা প্রসঙ্গটা তুলে এনে তাকেই যাবতীয় কৃতিত্ব দিয়ে দেন, তাহলে তো শুভেন্দুর দাবিটা আনস্বাত হয়ে যায়। শুভেন্দু তো এখন বিজেপি হয়ে গেছেন, ফলে বিজেপির নেতা তিনি তার কৃতিত্বটা নিয়েই তিনি বিজেপিতে যাওয়ার চেষ্টা করবেন বা বিজেপিতে থাকার সময়ও তার সেই অতীতের কৃতিত্বের ফল লাভের চেষ্টা করবেন। সেই রাস্তাটাকেই কি বন্ধ করে দিলেন তৃণমূল নেত্রী? তার তো এমনিতে কোনো অসুবিধা নেই। তৃণমূল ক্ষমতায় আসার পর ছত্রধর দলের রাজ্য সম্পাদক হয়েছিলেন, সেই সময় তার মাথার ওপর শুধু জ্ঞানেশ্বরী নয়, আরও অনেকগুলো মামলার খাড়া ঝুলছে, এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ওই ঝাড়গ্রামের বাসতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে রাখার অভিযোগ। বাসতলায় মাওবাদী এবং জনসাধারণের কমিটির সদস্যরা মিলে রাজধানী এক্সপ্রেস আটকে দিয়েছিল, আর সেই মামলায় ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ গত বছর জুলাই মাসে জামিন পেয়েছিলেন। তবে আদালতের নির্দেশে এখনও জঙ্গলমহলে ঢুকতে পারেন না ছত্রধর। গতকাল ওই ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে যে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ছত্রধর ছিলেন না, কিন্তু তার ছায়াকে কি ঢুকিয়ে নিলেন মুখ্যমন্ত্রী? সেই ছায়াকে ধরে মাওবাদী, ছত্রধর এবং তৃণমূলের সঙ্গে বিজেপির কায়াকেও কি জড়িয়ে দিতে চাইছে সিপিআইএম এবং কংগ্রেস? আমরা তো এটা বলছি ধারাবাহিকভাবে, গোটা জঙ্গলমহল অঞ্চলে তৃণমূল, মাওবাদী, আরএসএস, বিজেপি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের যে একটা বামপন্থী কালচার ছিল তাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, পশ্চিমবঙ্গের ক্ষতি করেছেন। বেশ 3-4টে জেলা জুড়ে বিস্তীর্ণ অঞ্চল মুক্তাঞ্চল বানানোর চেষ্টা, খুন জখম, গুন্ডামি, দিনের পর দিন সকালবেলা আমাদের খবরের কাগজে সিপিএম গরিব সিপিএম কর্মীর লাশ পড়ে থাকতে তার ছবি দেখতে হতো। তাহলে সেই খুনের সমস্ত দায় মমতা ব্যানার্জিকে আজকে নিতে হবে। এখন বলছেন ছত্রধর তৃণমূল করতো, ছত্রধর জেলে আছে, ছত্রধর যে কটা খুন করিয়েছে সেই খুনগুলো যারা করিয়েছেন সেই দলের নেত্রীরও ইমিডিয়েট জেল যাত্রা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমিউনাল হতে পারেন, তিনি মাওবাদী হতে পারেন, তিনি সব কিছু হতে পারেন। তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা। সেখানটায় নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে তিনি সব কিছু করতে পারেন। দেখুন, বামেরা তখনও বলতেন, এখনও বলছেন যে মাওবাদীদের ছায়া সংগঠন হিসেবে কাজ করত ওই পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি, যার নেতা ছিলেন ছত্রধর মাহাতো। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ আরও কয়েকটা সংগঠনকে ছায়া সংগঠন হিসেবে চিহ্নিত করলেন, যারা বিজেপির হয়ে কাজ করছে? তাই তো মনে হচ্ছিল। আরামবাগের সভায় দাঁড়িয়ে আরেকটা ফ্রন্ট কি খুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি কিন্তু বেশ কয়েকটা অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠনকে নিশানা করলেন, মানে পুরো সংগঠন না হলেও তাদের কাউকে কাউকে, যাদের সন্ন্যাসীদের পরিধেয় বসন গেরুয়া। এবার ধর্মীয় সংগঠন না বলে আধ্যাত্মিক সংগঠন বলছি কেন? কারণ সংগঠনগুলো অনেক সমাজ সেবামূলক মিশন চালায় এবং তাতে কোনো ধর্মীয় ভেদাভেদ করা হয় না। দেখুন, আমার বলার অপেক্ষা রাখে না, সংগঠনগুলোর নাম শুনলে আপনারা নিজেরাই যা বোঝার বুঝে নিতে পারবেন। কিন্তু তৃণমূল নেত্রীর অভিযোগ, এই সংগঠনগুলোর কেউ কেউ বিজেপির হয়ে ভোট চাইছে অথবা তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য ভক্তদের প্ররোচিত করছে। অভিযোগ কিন্তু বেশ গুরুতর, এবং বাংলার নাগরিক সমাজে এই অভিযোগ নিয়ে যে বেশ তোলপাড় হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে
স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? এটা কিন্তু ঠিক উল্টো কথা বলছেন। ধান্দায় পোষালে একরকম বলবো, ধান্দায় না পোষালে আরেক রকম বলবো। মুখ্যমন্ত্রীর এই মনোভাবটা ধরা পড়ে যাচ্ছে। আমি এরকমের কথাকে কটু কথা বলে মনে করি। ইমামরা আবেদন করতে পারে, ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোন মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ইমাম মুয়াজ্জেমদের সাম্মানিক ভাতা দেওয়াটা সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। এবার বিজেপির অভিযোগ সংখ্যালঘু ভোট হাতে রাখতেই এই ইমাম বা মুয়াজ্জেম ভাতা দেওয়া হয়, এ নিয়ে জল ঘোলা হয়েছে। এবং তারপরে কিন্তু তৃণমূল সরকার পুরোহিত ভাতাও চালু করেছে। কিন্তু ইমাম আর মুয়াজ্জেম ভাতার বিষয়টা বিজেপি সবসময় আলাদা করে দেখে। তাদের অভিযোগ যে কয়েক হাজার ইমাম মুয়াজ্জেমকে ভাতা দিয়ে তৃণমূল নাকি কয়েক কোটি সংখ্যালঘু ভোট টেনে নেয়। এবং তারা প্রশ্ন তোলে, ধর্মগুরুরা কেন বলবেন কাকে ভোট দিতে হবে? আরামবাগের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই প্রশ্ন তুলেছেন, সন্ন্যাসীরা কেন বলবেন কাকে ভোট দিতে হবে? শুভেন্দু অধিকারী অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে এক যাত্রায় পৃথক ফল কেন হবে? ইমাম মুয়াজ্জেমদের ভাতা দিয়ে সন্ন্যাসীদের কেন নিশানা করা হবে? আগামী দিনে এই নিয়ে বিজেপি যে প্রচার করবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবার সেটা যে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা জানেন না, নাকি তিনি কি ইচ্ছাকৃতভাবেই বিজেপির প্রচারকে একটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে দিতে চাইছেন? কারণ সন্দেশখালি নিয়ে প্রচার হওয়ার চেয়ে এই গৌড়িক সংগঠনগুলোকে নিয়ে প্রচার হওয়াটা সেটা কি তার পক্ষে সুবিধাজনক? নাকি বিজেপি যত প্রচার করবে ততই সংখ্যালঘু ভোট ব্যাংক সংঘবদ্ধ হবে? আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু সমাজ, আমার হিন্দু সংস্কৃতি, আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী আছেন, যারা শুনেছেন, তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন। মানে একটা প্রতিবাদ হতে পারে এবং এর ফল কি হবে না হবে, ভোটের বাক্সে কতটা প্রভাব পড়বে, এটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোটা খুব কঠিন, জানেন তো। কারণ ওই কখন কি হয় কিচ্ছু তো বলা যায় না। আর এই হওয়ার কোনো শেষ আছে নাকি? জানেন, এই পৃথিবীতে নাকি একই চেহারার দুজন মানুষ থাকেন, ভেবেছেন কখনো? এমনিতে অবশ্য এ নিয়ে মাঝে মধ্যে জল্পনা বা কল্পনার কথা টুকটাক শোনাও গেছে। আমার মতো বা আপনার মতো দেখতে এই পৃথিবীতে আরও একজন কেউ আছে নাকি, এই জাস্ট কৌতূহলের বসে এটা হঠাৎ করেই ব্যাপারটা সামনে এলো। একটা লেখা পড়ছিলাম, তারপর আর একটু খোঁজখবর করতে শুরু করলাম, দু একটা লেখা টেখা উল্টাতে শুরু করলাম। সেগুলো মনে হচ্ছিলো আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। একটা লেখায় পড়ছিলাম, জানেন তো, এই যে একই রকম দেখতে দুজন মানুষ এই পৃথিবীতে থাকার ভাবনাটা, মানে কনসেপ্ট আর কি, এটাকে কি বলে জানেন? এটাকে বলে ডোপেলগ্যাঙ্গার, জার্মান শব্দ। এর সোজা সরজ মানে হলো যে আপনারই মতো কেউ না কেউ পৃথিবীতে কোথাও না কোথাও রয়েছে। কয়েকশো বছর ধরে এই নিয়ে নানান সাহিত্য লেখালেখি হয়েছে। বাংলার রাজনীতিও গত 4 মাস ধরে তো এই কথাটাই বলে আসছে, মানে এই বিষয়টাকে একদম চোখের সামনে দেখেছে বা সেটা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। সিরিয়াসলি দেখুন না, আপনি রাজনীতিকদের বক্তব্য, বিশেষ করে বিরোধীদের বক্তব্য গত 4 মাস ধরে দেখুন, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য
বাংলার দিকে দিকে নাকি শেখ শাহজাহান রয়েছে। মানে ওই ডোপেল গ্যাঙ্গার কনসেপ্ট বা তার বাবাও বলতে পারেন, কারণ একজন তো না, আরও অনেকে। সন্দেশখালীর শাহজাহানের মতো আরও অনেক শাহজাহানকে বাংলার বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়া যায় বলে এই বিরোধীরা কিন্তু নিশ্চিত। সন্দেশখালী মডেল, মানে মডেল কথাটা এতদিন শুনে এসেছি, বিরোধীদের কাছ থেকেই শুনেছি। কাল অধীর চৌধুরীকে বলতে শুনলাম সন্দেশখালী সিম্বল। আসলে শাহজাহান বা সন্দেশখালী এই সব কিছুর মধ্যেই সিম্বলটাকেই খুঁজে পেতে চাইছে বিরোধীরা। এমনিতে বাংলায় খোঁজাখুঁজি প্রবণতা একটু বেশি আর কি। এই পূর্ব মেদিনীপুরে যেরকম, মানে এমনিতে আমরা দেখেছি, দেখুন বিভিন্ন জায়গায় যে কোনো সময় রাত হোক দিন হোক কোনো ঠিকঠাক নেই আর কি, কোনো একটা কেন্দ্রীয় এজেন্সি বা কেউ ঢুকে পড়লো আর কি খোঁজ খবর করতে। পুলিশও মাঝে মধ্যে বিভিন্ন ক্ষেত্রে খোঁজ খবর করতে ঢুকে ঢুকে পড়ে, তারাও দিন রাতের খুব একটা পার্থক্য করে না, কিন্তু তারা আবার বিরোধীদের ক্ষেত্রে বেশি খোঁজ খবর করে, এরকম অভিযোগ বিরোধীরা তোলে। সে যাই হোক, কিন্তু পূর্ব মেদিনীপুরে সেখানে তো লেটেস্ট খোঁজাখুঁজি দেখলাম, পরপর দুদিন বিস্তর খোঁজাখুঁজি করছে দুই কেন্দ্রীয় এজেন্সি। কাল 2021-এর ওই বিধানসভার ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় মারিসদায় দুই তৃণমূল নেতার খোঁজ করতে পৌঁছে গিয়েছিল সিবিআই। আজ ময়নায় পৌঁছেছে এনআইএ। 1 বছর আগে বোমা মেরে খুন করা হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে। আদালতের নির্দেশেই এনআইএ গেছিল ওই ময়নায় এটা নিয়ে খোঁজ খবর করতে। আর সেখানেই মজার ব্যাপার উঠে আসছে আর এক শাহজাহানের কথা। শাহজাহান আলী, জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ এবং বর্তমানে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি। এই শাহজাহানের নামটা জড়িয়েছে ওই বিজয়কৃষ্ণ খুনে। খবর পেলাম এই অভিযুক্ত শাহজাহানও সন্দেশখালীর শাহজাহানের মতোই মাছ আর ভেরির ব্যবসায় যুক্ত, এবং অভিযোগ রয়েছে যে ময়নার এই শাহজাহানেরও নাকি একটা কম বেশি বাহিনী আছে। বঙ্গীয় রাজনীতিতে ডোপেল গ্যাঙ্গারের এরকম কাকতালীয় অবস্থান বিরোধীরা লুফে নিতে কখনো দেরি করে? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। পুরো বাংলা জুড়ে সন্দেশখালী মডেল এরা করতে চাইছে। রাজ্যের পকেটে পকেটে সন্দেশখালী আর শাহজাহান শিবু উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বাংলার বিরোধীরা ঈশ্বরের খোঁজ করছেন কিনা জানা না গেলেও বিরোধীদের খোঁজে শুধুই সন্দেশখালী আর শাহজাহান। অত্যাচার আর অত্যাচারী সিম্বল। পাল্টা ন্যারেটিভ স্টিং অপারেশন সামনে এনেছে শাসক। অপারেশন আরও হচ্ছে, যেমনটা হলো শনিবার 7 সকালে পূর্ব মেদিনীপুরের ময়নায় অপারেশনে এনআইএ। 1 মে 2023 খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া। অভিযুক্তের তালিকায় 30 জনের নাম ছিল। অভিযুক্তের তালিকায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নামও ছিল। অভিযুক্তের তালিকায় রয়েছে পটাশপুরের বিধায়ক কাঁথির প্রার্থী উত্তম বারিকের নামও। অভিযুক্তের তালিকায় রয়েছে শাহজাহানের নাম। এই শাহজাহান শেখ নন, শাহজাহান আলী। শাহজাহান প্রাক্তন জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ এবং বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি। এলাকার দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের মাছ আর ভেরির ব্যবসা রয়েছে। পুরে গিয়ে এনআইএ তদন্ত করতে গিয়ে কোনো এক শেখ শাহজাহানের নাম পেয়েছে। শিবু হাজরা কিংবা শাহজাহান কিংবা অনুব্রত এরা কিন্তু ব্যক্তি না। মমতা ব্যানার্জি আয়নার সামনে যদি নিজেকে দাঁড় করান, তাহলে আয়নায় কিন্তু ওর প্রতিচ্ছবির মধ্যে শাহজাহান, শিবু, উত্তম সর্দার, অনুব্রতদের ছবি ফুটে উঠবে। নামকে তুলে আমরা দেখেছি এর আগে খাদ্যাভ্যাস দেখে, পোশাক পরার অভ্যেস দেখে তাদের স্ট্যাম্প করা হয় কোনোভাবে। যদি এখানে অন্যায় হয়, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়। স্থানীয় সূত্রে খবর, 21-এর বিধানসভা ভোটে ময়নার এই শাহজাহান ও তার বাহিনী কার্যত দাপিয়ে বেরিয়েছিল। 2021-এ বিজেপির অশোক দিন্দা জেতার পর অনেকটা ব্যাকফুটে চলে যেতে হয় নাকি শাহজাহান আলীকে। অন্যদিকে এনআইএ তদন্ত নিয়ে রাজনীতির অভিযোগে সরব হচ্ছেন সৌমেন মহাপাত্র। থানা সব জায়গায় দিলে ভালো হতো, শুধু দেখে দেখে যারা তৃণমূলের সঙ্গে জড়িত তাদের বাড়িতেই হানা দেয়া, তাদেরই
ওই এনআইএ এই সময় তৎপর হওয়া, এবার মানুষ বুঝতে পারছে। হাইকোর্ট দিয়েছে তো, বিজেপির কোনো রোল নেই, সিঙ্গেল বেঞ্চ দিয়েছে। তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে গেছিল চিফ জাস্টিসের, রিজেক্ট করে দিয়েছে। সন্দেশখালী ও শাহজাহান নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। সবটাই মিথ্যে বলছে শাসক, বলছেন শাহজাহানও। সব মিথ্যা, সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। বিচার হবে, সঙ্গে চলবে খোঁজও। শুধু ময়না নয়, শাহজাহানের খোঁজ চলবে রাজ্য রাজনীতিতেও। এভাবেই বিজেপি বলে চলেছে যে জেলায় জেলায় আরও অনেক শেখ শাহজাহান আছে। মানে শেখ শাহজাহান শব্দটা এখানে প্রতীকী, শেখ শাহজাহান মানে খারাপ লোক, এটাই বিজেপি প্রচার করতে চাইছে, অনেকটা ওই সোনার কেল্লার দুষ্টু লোকের মতো। এরকম অনেক প্রতীকী শব্দ আমাদের চারপাশে কিন্তু ছড়িয়ে আছে ইদানিং, যেগুলো খুব চলছে আর কি। এই যেরকম অযোগ্য, এতদিন 2016 এসএসসি পরীক্ষায় যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যেই অযোগ্য খোঁজার কাজ চলছিল, মোটামুটি তারাই অযোগ্য, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছিলো। আর ঠিক সময়ে অযোগ্যদের ভ্যানিশ করার কাজটা এসএসসি করেনি, তাই কোট অ্যান্ড কোট যোগ্যরাও চাকরি হারিয়েছেন বলে শোনা গেছিল। কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের চাকরিগুলো টিকে আছে। তবে এখন দেখছি কি জানেন তো, শুধু 2016 নয়, সন্দেহের জালে সব কর্মরত শিক্ষকই পড়ে গেছেন। সিরিয়াসলি, সোজা কথায় আরও অযোগ্য থাকার সন্দেহ, এবং সেটা মানে পরপর বিভিন্ন প্যানেলে আর কি। 7ই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি স্কুলে বেআইনি নিয়োগ খুঁজতে একটা রায় দিয়েছিলেন। সেই রায় মেনে সমস্ত কর্মরত শিক্ষকের কাছে তথ্য চেয়েছে ডিআই, মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা। সবাইকে দিতে হবে, সব শিক্ষককে, এবং চিঠিতে স্পষ্ট বলা আছে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে। কি কি? স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র, মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র, এখন যে পোস্টিং তার কাগজপত্র, এইরকম সব কিছু যা যাবতীয় কাগজ সব স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। প্রধান শিক্ষক কাগজগুলো ডিআই এর কাছে পাঠাবেন। এবার পরের শুনানি 20শে জুন। তার মানে এখানে প্রত্যেকটা কাগজই খুব গুরুত্বপূর্ণ। 2016 মামলায় এসএসসি দেখেছি যে আদালতে জানিয়েছে তাদের সুপারিশপত্র ছাড়াই অনেকে চাকরি পেয়ে গেছে। মুর্শিদাবাদের স্কুলের যে মামলা শুনে বিচারপতি বসু এই রায় দিয়েছেন, সেখানেও তো সুপারিশপত্র, নিয়োগপত্র এগুলো সব জাল করার অভিযোগ রয়েছে। সুতরাং এখন যারা স্কুলে পড়াচ্ছেন তাদের সবাইকে সব কাগজই দিতে হবে। মানে কারোর কাছে শুধু নিয়োগপত্র থাকলেই হবে না, এসএসসির সুপারিশপত্রও দিতে হবে এবং ঠিকঠাক কাগজ দেখাতে হবে। কাগজ নেই দিখায়েঙ্গে, এটা বলার সুযোগ তো নেই। কথায় আছে না, ঠক বাজতে গাঁও যায়, প্রায় সেরকম অবস্থা জানেন তো। কয়েকজনের জন্য এখন গোটা শিক্ষক মহল স্ক্যানারে, এবং লক্ষাধিক শিক্ষক আতশ কাচের তলায়। সবার দিকে সন্দেহের চোখে দেখছে। এরকম আরও কত নকল ডাক্তার হাজরা থুরি অযোগ্য বা দুষ্টু লোক সত্যিই আছে কিনা বিভিন্ন প্যানেলে, তার খোঁজ খবর তো চলতে শুরু করেছে। কিন্তু এই যে এক ঝটকায় এরকম পুরো শিক্ষক সমাজই সন্দেহের তালিকায় চলে এলেন, সবাইকে যে সবাই এরকম মেকা চোখে দেখছে, সেই পরিস্থিতির সৃষ্টি করার দায়টা শিক্ষা দপ্তর কি এড়াতে পারে? ফেব্রুয়ারি 2023, মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেপ্তার করে সিআইডি। সুপারিশপত্র, নিয়োগপত্র জাল করে ছেলে অনিমেষকেও স্কুলেই চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন সমস্ত কর্মরত শিক্ষককে নিয়োগ সংক্রান্ত তথ্য জমা করতে হবে। সেই রিপোর্ট আদালতে জমা করতে হবে ডিআইদের। সমস্ত তথ্য ডিজিটাইজও করতে হবে। সমস্ত কর্মরত শিক্ষক, যার মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা 30-35 বছর ধরে স্কুলে পড়াচ্ছেন। অবসরের ঠিক আগে এমন নির্দেশ পেয়ে হতাশ সেই সব প্রবীণ শিক্ষকরা। চলছে রাজনৈতিক আকচাকচিও। তৃণমূল সরকার করে গেল এই রিক্রুটমেন্ট স্ক্যাম, চাকরি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, তাও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি, তা কিন্তু কখনো বাংলায় এর পূর্বে কংগ্রেস এবং সিপিএম সরকারও করেনি। আরও 25,000 যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে, কখন দেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী, আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। সিপিএম আমলের উপাচার্য মানে পবিত্র সরকার, গোটা বাংলা এখনও শ্রদ্ধায় সেলাম ঠোকে। আর তৃণমূল আমলের উপাচার্য মানে সুবীরেশ ভট্টাচার্য, জেলে বসে আছে।
ফলত মুড়ি মিছরি একদর করার কোনো মানে নেই, যাকে পারবে তদন্ত করুক। যত তথ্য দেবেন তত আরও কেলেঙ্কারি প্রকাশিত হবে। তো সার্বিকভাবে সবাইকে কালিমালিপ্ত করে সবাইকে এক পংক্তিতে বসিয়ে বা সবার চাকরি কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেটা কখনোই মানবিক নয়। দেখুন, স্কুলে গরমের ছুটি চলছে, নর্মালি কি হয়, ছুটির আগে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হোম টাস্ক দেন। এখানে আদালত হোম টাস্ক দিয়েছে ওই প্রধান শিক্ষকদের, ডিআইদের। তারা এখন পাগলের মতো এই কাগজপত্র সব কিছু জোগাড় করছেন, টিচারদের কাছ থেকে কালেকশন করছেন আর কি, কারণ 27শে মের মধ্যে সব কাগজ জমা করতে হবে। এই রিপোর্ট যাচাই করলেই বোঝা যাবে যে ওই গোথা স্কুলের ভূগোলের মাস্টারমশাইয়ের মতো আরও কেউ কোথাও গোলটোল পাকিয়ে বসে আছেন কিনা। আজই কিন্তু এরকম একটা অভিযোগ সেটা পাওয়া গেছে ওই বাগুইআটির অশ্বিনীনগর জেএন মণ্ডল ইনস্টিটিউশনে। সেখানে তো তাই নিয়ে শোরগোল বেঁধে গেছিল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক সহকর্মী অভিযোগ করেছিলেন যে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করছেন। এবার প্রধান শিক্ষক পাল্টা বলেছেন অভিযোগটাই ভুয়ো। আশা করব যে সংশ্লিষ্ট ডিআই সব তথ্য যাচাই করেই রিপোর্ট জমা দেবেন। আর বাকিটা দেখার জন্য তো কলকাতা হাইকোর্ট আছেই। দুষ্টু লোক থাকলে তাদের ভ্যানিশ হয়ে যাওয়াই উচিত, জানেন তো। অন্তত জনস্বার্থে এই নির্দেশের অপেক্ষাতেই আমরা থাকব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।